আমন্ত্রণ জানাচ্ছি ডিবিসি নিউজের ঈদ বিশেষ আয়োজন বাণিজ্যে উত্তরাধিকার অনুষ্ঠানে। সঙ্গে আছি আমি মোস্তফা মাহবুব, আর আমার সঙ্গে অতিথি হিসেবে আছেন সেঞ্চুরি গ্রুপের চেয়ারম্যান MGR নাসির মজুমদার এবং তার সন্তান ফারদিন মজুমদার। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের এই বিশেষ আয়োজনে। জনাব নাসির মজুমদার, আপনাকে দিয়েই আলোচনা শুরু করতে চাই। প্রথমে জানতে চাই যে আসলে ঈদ কেমন গেল এবার? এই তো আলহামদুলিল্লাহ, এজ ইউজুয়াল ফ্যামিলি সবাইকে নিয়ে এবং বন্ধু আত্মীয় স্বজন ভালো কেটেছে মাশাআল্লাহ। আর আমাদের যে আজকে আলোচনার বিষয় আসলে বাণিজ্যে উত্তরাধিকার। আপনি তো ব্যবসা করছেন, সেঞ্চুরি গ্রুপের চেয়ারম্যান আপনি। এই যে ব্যবসায় আসা, সেটি আসলে কি আপনি শুরু থেকে ব্যবসায় করলেন, নাকি আপনার বাবা কি করতেন, সেই মানে লিগেসিটা একটু জানতে চাই। না, আসলে আমার বাবাই বিজনেস করতেন। ওনার ছিল সারা বাংলাদেশে হোলসেল বিজনেস ছিল। ইলেকট্রিক্যাল প্রোডাক্ট ইম্পোর্ট করতেন, ডিস্ট্রিবিউট করতেন, সেল করতেন হোলসেলে। তো ওইখানেই আমি স্টুডেন্ট লাইফে পার্ট টাইম ওখানে বাবার সাথে কিছুটা অনন্য ভাইয়ের বসতাম। যদিও আমার ডিফারেন্ট প্রফেশন, আমি পরে পাইলট হই, ফ্লাইং শিখি, ইয়ে করি। তো আবার ওই যে বিজনেস একবার যেহেতু আবার কোনো এক সময় বিজনেসে ফেরত আসলাম। সেঞ্চুরি নামটা আমার দেওয়া, যদিও আমার অন্য ভাইরাও আমার সাথে আছে। তো এটা এখন মানে আপনি কয়েকটা নামেই চলছে। মানে প্রফেশন হিসেবে পাইলট ছিলেন, তো পাইলট তো একটা ড্রিম প্রফেশন, সেখান থেকে আবার ব্যবসায়ী হলেন, মানে এর পেছনের গল্প কি? আসলে হয় না, অনেক ব্যর্থতা থেকে অনেক কিছু হয়। এখন আমরা যখন পাইলট হয়েছিলাম, আমরা পাইলট হওয়ার পরপরই আমাদের বাংলাদেশ গভর্নমেন্ট টাইমটা চেঞ্জ করলেন। পাইলটদের রিক্রুটমেন্টটা অনেকদিন বন্ধ, তারা সিভিল পাইলট নিল না, তারা এয়ারফোর্স থেকে পাইলট নেওয়া শুরু করলো। তো তখন আমরা যারা বাংলাদেশ ফ্লাইং ক্লাব থেকে ফ্লাইং শিখলাম বা আমরা সিভিল পাইলট যারা, আমাদের মধ্যে একটা হতাশা চলে আসলো। আমাদেরকে ISSB করে তারপরে বিমানে যেতে হয়, যদিও পৃথিবীর কোথাও এটা ছিল না। তৎকালীন প্রেসিডেন্ট এরশাদ সাহেব এটা করেছিলেন। আমরা মনে করি যে এয়ারফোর্স থেকে লোক নেওয়ার জন্য এটা হয়েছিল। তো যাই হোক, পরে আমরা অনেকেই ওই সমস্ত গেলাম না, পরে আলটিমেটলি বিজনেসই আসতে হলো আমাদেরকে। আচ্ছা, নিশ্চয়ই আপনার ছেলেও আমাদের সঙ্গে আছে, ফারদিন মজুমদার। আপনি কিসে পড়ালেখা করেছেন এবং আপনার সম্পর্কে একটু জানতে চাই। আমি IUB-তে পড়াশোনা করেছি, অন হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট আমার। তো আমি আমার বাবাকে ছোটোবেলার থেকেই দেখেছি বিজনেস করতে। তো তখন আমারও শখ হলো ছোটোবেলায় যে আমিও বড় হয়ে বিজনেস করব। এখন আলহামদুলিল্লাহ আমি ফ্রেশলি গ্রাজুয়েট। এখন গ্রাজুয়েট করার পর আমি আমার বাবার সাথেই এখন শিখছি বিজনেসটা। আচ্ছা, কতদিন হলো বাবার ব্যবসায় একেবারে খুব মানে নিয়মিত যাওয়া আসা বা দায়িত্ব নিয়ে যাওয়া আসা করছেন? আমার 2 মান্থ হয়েছে। 2 মান্থ ধরেই আমি আমার বাবার সাথে আছি। আর ছোটোবেলার থেকে বাবাই আমার আইডল ছিল, তো এর জন্য আমি বাবার সাথেই আর কি শিখতে যাচ্ছি। আমি যে জিনিসটা একটু জানতে চাই আপনার কাছে, যে মানে এই যে বিশ্ববিদ্যালয়ের পড়ালেখায় যেগুলো শিখেছেন, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট সিস্টেম কিভাবে কি করতে হয়, সেটা আসলে এই এখন প্র্যাকটিক্যাল ফিল্ডে যখন যাচ্ছেন, বাবার ব্যবসা একটা প্রতিষ্ঠানের হিউম্যান রিসোর্সের সঙ্গে যখন আসলে এখন কাজ করছেন, মানে এই পুঁথিগত বিদ্যা আর বাস্তব অভিজ্ঞতা দুটোর মধ্যে যদি বলি, মানে কোন জিনিসটা আপনাকে বেশি মানে নাড়া দেয়? আসলে এই দুইটাই খুবই জরুরি। যেহেতু বাবা অনেক আগের থেকেই ব্যবসার সাথে জড়িত ছিল, বাবার অনেক অভিজ্ঞতা আছে, ওইটাও আমার জন্য জরুরি। এবং আমি যা বিশ্ববিদ্যালয়ে শিখেছি এটাও আমার জন্য অনেক অনেক জায়গায় অনেক, মানে আমরা অনেক প্রফেশনই শুনি যে বিশ্ববিদ্যালয়ে যা শেখায় বাস্তব ফিল্ডে দেখা যায় যে বাস্তবতাটা তার চেয়েও বেশ খানিকটা ভিন্ন। মানে আপনার ফিল্ডে সেই অভিজ্ঞতাটা কেমন? একটু টাফ, বাট অনেকটুকুই মিল আছে। আমাদের বিশ্ববিদ্যালয় যা শিখিয়েছে অনেক কাজই আমার ব্যবসায় লাগে। আবার আমার বাবার থেকে আমরা যা শিখছি এটাও আমাদের কাজে লাগছে। নিশ্চয়ই আপনার কাছেও আরো শুনবো। নাসির মজুমদার, আপনার কাছে এবার একটু আসতে চাই। আসলে এই যে সেঞ্চুরি গ্রুপ আপনি গড়ে তুলেছেন, অনেকগুলো প্রতিষ্ঠানের আওতাভুক্ত, আপনি কবে থেকে শুরু করলেন এবং মানে যখন শুরু করেছিলেন তখন কি ভেবেছিলেন যে এরকম একটা বড় শিল্প গ্রুপে প্রতিষ্ঠান মানে পরিণত হতে পারবে? আসলে ছোটোবেলা থেকেই আমার না কাজ করতে খুব ভালো লাগতো। তো আমি কিন্তু আমার স্টুডেন্ট লাইফ থেকেই আমি আমার বাবার যে বিজনেস ছিল, আমি তো তখনও বাবাকে হেল্প করতাম। এবং নর্থদের যে বাবার ওই অফিসে যে ফুল টাইম বসতাম তা না, আমি পার্ট টাইম বাবার সাথেও কিছু কিছু বিজনেস করতাম বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন ইয়ে করে।
ইম্পোর্টের সাথে আমি তখনও ইম্পোর্ট করতাম কিছু কিছু। তো এখন আমি ওই সেঞ্চুরি, আমার এই কোম্পানিটা আমি আসলে 1994-এ আমরা কয়েকটা বন্ধু মিলে রিয়েল এস্টেট বিজনেস শুরু করছিলাম। তো পরে 98-এর দিকে গিয়ে আমাদের বন্ধুরা কেউ বিদেশে চলে গেল, নিজেদের একটা ইয়ে হয়ে গেল। তো তখন আমি সেঞ্চুরি নামে শুরু করলাম। এখানে আমাদের ভাইদেরকে সাথে ওরা ছিল, অনেকটা পারিবারিক ব্যবসা। অনেকটা পারিবারিক, বাইরে কেউ না এখানে। তো যদিও ভাইরা আছেন কিন্তু ওনারা এনে ইন্টারফেয়ার করেন না, এটা আমি চালাই। ওনারা জাস্ট আমাকে যখন চাই সাপোর্ট দেয়। আর রিয়েল এস্টেট দিয়ে আমার শুরু। পরবর্তী পর্যায়ে আমরা গার্মেন্টসে গেলাম, গার্মেন্টস এক্সপোর্টে, তারপর ফুড অ্যান্ড বেভারেজে ঢুকলাম। তারপরে আমাদের যেহেতু রিয়েল এস্টেট, আমাদের ওই জমি বা এগুলা, ওখানে আমরা হোটেল অ্যান্ড রিসোর্টও বানাইলাম 2টা। ট্যুরিজমে আমরা আসলাম। তো এখন আমাদের ফুড অ্যান্ড বেভারেজ, ট্যুরিজম অ্যান্ড গার্মেন্টস, এই হচ্ছে আমাদের পুরো মেইন গ্রুপের মধ্যে আর কি। আমি একটু ফারদিন মজুমদার আপনার কাছে আসতে চাই। মানে এই যে অনেকগুলো প্রতিষ্ঠান, বলা যায় যে প্রত্যেকটাই আসলে ডিফারেন্ট সেক্টর। আপনার কোন সেক্টরটাকে বেশি মনে হয় যে এখানে কাজ করার আগ্রহটা বেশি? এটা কি তৈরি পোশাক বা গার্মেন্টস সেক্টর নাকি ট্যুরিজম? কোন জায়গাটাতে আসলে আপনার আগ্রহ বেশি? আমার ট্যুরিজমে আকর্ষণ বেশি, কারণ আমার অনেক শখ ছিল ছোটবেলার থেকে, অনেক দেশ বিদেশ ঘুরবো, তো ইভেন ঘুরেছিও। তো এর জন্য আমি চাচ্ছি আমার দেশে একটা প্রতিষ্ঠান বানাই যেখানে আমি দেশের মানুষকে আরও এন্টারটেইন করতে পারবো। এর জন্যই আমার ট্যুরিজম সেক্টরটা বেশি পছন্দ। তো সেই জায়গায় আপনি ঘুরতে পছন্দ করেন, আপনি বললেন ট্যুরিজম নিয়ে এখন কাজও করছেন, হয়তো সামনে আরো বেশি করে সম্পৃক্ত হবেন। ট্যুরিজম সেক্টরে কাজ করতে গিয়ে আসলে বা একজন ট্যুরিস্ট হিসেবে যখন আপনি ঘুরতে গেছেন, তখন আপনার কাছে কি মনে হয়েছে কোন জায়গাটাতে আসলে ঘাটতি রয়েছে, যেটি ইন্ডাস্ট্রিয়ালিস্ট যারা আছেন তাদের সেখানে নজর দেওয়া উচিত, এবং ট্যুরিস্টদের স্বচ্ছন্দের জন্য সরকার বা আইন শৃঙ্খলা বাহিনীর আসলে কোন কোন জায়গাটাতে আরো বেশি সহায়ক হওয়া উচিত? আমাদের আসলে আরও ট্যুরিজম ফ্রেন্ডলি করা উচিত জায়গাগুলো, যেমন আরও ডেভেলপমেন্ট করা উচিত এবং বাইরের থেকে ইনভেস্টর নিয়ে আসা উচিত বাংলাদেশে, যেন আরও বেটার একটা আমরা সার্ভিস দিতে পারি বাংলাদেশের মানুষ। আমরা তো অনেক জায়গায় দেখি যে আসলে বিশেষ করে বাংলাদেশের যে টুরিস্ট স্পটগুলো খুবই ওভার ক্রাউডেড হয়ে যায়, তাই না? মানে ঘুরতে যাওয়াটা কখনো কখনো বাজে অভিজ্ঞতার কারণ হয়। তো আপনার কাছে কি মনে হয় আসলে কিভাবে বা ম্যানেজমেন্টটা কেমন করলে এই সমস্যাগুলোর উত্তরণ করা যায়? রুলস ফার্স্ট। আমরা রুলস যদি ঠিক করি, আমরা যদি প্লেসগুলি ঠিক করে আনি, আমরা যদি একটু ক্লিনলিনেসটা আনি, ইভেন আমাদের আইনগুলি একটু নিয়মে আনি, তাহলে হয়ে যাবে। মানে আইনগুলো পালন করা এবং একই সাথে আমাদের পর্যটক যারা থাকে তাদেরও মনে হয় আচরণগত পরিবর্তনটা জরুরি। নিশ্চয়ই আপনার কাছে আরো শুনবো। নাসির মজুমদার, আপনার কাছে একটু আসতে চাই আবারও। বাংলাদেশে ব্যবসার যে চ্যালেঞ্জ, আপনি অনেকগুলো সেক্টরেই ব্যবসা করছেন, প্রত্যেকটা সেক্টরের চ্যালেঞ্জ তো এক এক রকম। সেই ক্ষেত্রে আসলে এই মুহূর্তের যে অবস্থা, অর্থনীতি একটা থমকে আছে, আপনার দীর্ঘদিনের বাণিজ্যিক বা ব্যবসা বাণিজ্যের অভিজ্ঞতা থেকে যদি একটু জানতে চাইবেন, আপনি আসলে এই সময়টাকে কিভাবে দেখছেন? আসলে সত্যি বলতে কি 2012 সালে যে বিশ্ব মন্দা আসছিল, তারপর থেকে কিন্তু সারা পৃথিবীর বিজনেস আর ঘুরে দাঁড়ায়নি, চলছিল। আবার ধরেন করোনা এসে কিন্তু আটটা ধাক্কা দিল। করোনার পরে আমাদের বাংলাদেশের যেটা রাজনৈতিক অস্থিরতা বা এগুলোতে গেল, যার ফলে আমাদের এই যে একটা কন্টিনিউয়াস যে একটা মানে বিজনেস ফ্রেন্ডলি পরিবেশেতে আমরা দূরে, ওইটারই যেটা ইয়েটা আমরা মানে আমরা বলবো যে দেখেন ব্যাপক দুর্নীতি, সবাই জানে এখন, এটা বললাম না, ব্যাপক দুর্নীতি হয়েছে, ব্যাংকে টাকা নেই, সিস্টেমে প্রবলেম। এখন ধরেন আইনশৃঙ্খলাতে অনেক প্রবলেম আছে, নতুন গভর্নমেন্ট চেষ্টা করতেছে। তারপরে ধরেন নানা চ্যালেঞ্জের মধ্যে আসলে যাচ্ছে। এখন রাষ্ট্র যদি ধরেন একটা শৃঙ্খলার মধ্যে না থাকে, তখন আমরা বিজনেসম্যানরা কেউই আমরা নিরাপদ না। আর বিজনেস তো মানুষ, আমরা দেখেন কোনো ইনভেস্টমেন্ট নাই, কেউ ইনভেস্টমেন্ট করছে না। টাকা নাই তা না, মানুষের কাছে টাকা আছে, কিন্তু ইনভেস্টমেন্টটা সেভাবে হচ্ছে না, কারণ সবকিছু কেমন একটা থমকে আছে। সবাই একটা রিস্কের মধ্যে, সবাই চিন্তা আছে, একটা অজানা ভয় ভীতির মধ্যে আছে, কী জানি হয়, কী হতে পারে, কী হবে। তো এখন এইগুলি একটা বড় একটা সমস্যা। আর একটা বড় সমস্যা আমাদের দেশে ধরেন দুর্নীতিটা কিন্তু একটু কমে নেই। মানে আমাদের বিশেষ করে আমি তো রিয়েল এস্টেটও বলবো, মানে সরকারের প্রত্যেকটা অফিসে এত বেশি দুর্নীতি, এটা কল্পনার অতীত।
কিন্তু আমরা তো দেখলাম আসলে 24-এর যে গণ আন্দোলনের কথা যদি বলি, যে সাধারণ মানুষ সে সময় আসলে রাস্তায় নেমেছিল, সেটার পেছনে বলা হয় যে দুর্নীতি, এই যে বড় অঙ্কের অর্থ পাচার, লোপাট, এই বিষয়গুলো একটা মানে ইন্সপিরেশন হিসেবে কাজ করেছিল সাধারণ মধ্যবিত্ত খেটে খাওয়া মানুষের এই আন্দোলনের সমর্থনের পিছনে। মানে তাতে কি আসলে খুব বেশি পরিবর্তন হয়েছে? ওটা আসলে ওই বিষয়টা নিয়ে আমার একটা অন্য চিন্তা। আসলে ওখানে ওই আন্দোলন যেটা হয়েছে বা যারা করেছে, আমরা মানে এখানে তো ব্যাপক জনসংখ্যাই ছিল, সেটা ছিল ওই দুর্নীতি বা একটা দেখতে ছিল মানুষ, সাধারণ মানুষ তো সে সব ছিল, কারণেই হ্যাঁ, মানুষ সম্পৃক্ত প্রাশ্রয় হয়েছে ছিল। এখন কথা হচ্ছে যে আসলে এই মানুষ কিন্তু সবসময় না নিজেরটা বোঝে না, আরেকজনটা দেখে। মানুষ কিন্তু সৎ হয়নি এখন। আমরা 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 যারা আমাদের নিজেদেরকে সৎ হইতে হবে। আমরা সবসময় দেখি যে আপনি সৎ হন, সেটা আমি দেখতে চাই, অর্থাৎ আমি সৎ হব এটা আমি দেখতে চাই না। তো এই মানুষের মধ্যে এই পরিবর্তনটা যদি না আসবে, এতদিন আমাদের মুক্তি নেই। আমরা সবসময় আরেকজনের দোষটা ধরতে থাকি, আরেকজনকে সমালোচনা করতে থাকি। আমরা চাই যে সবাই ঠিক হয়ে যাক, নিজের ব্যাপারে আমরা একটু উদাসীন। তো এইটা আমি মনে করি যে যে আন্দোলনগুলো বা আমাদের স্বাধীনতা আসলো, সব কিছুই তো একটা বিপ্লবের মাধ্যমে এগুলো হয়েছে, একটা উদ্দেশ্য নিয়ে হয়েছিল। কিন্তু এগুলো কিছুই হচ্ছে না, কারণ আমরা মানুষ পরিবর্তন হচ্ছি না। তো যেদিন পর্যন্ত আমরা পরিবর্তন না হবো, ততদিন পর্যন্ত আমাদের মুক্তিটা সহজে আসবে মনে হয় না। নিশ্চয়ই, এবং সেটার সাথে সাথে আসলে আমাদের অর্থনৈতিক মুক্তিও নিশ্চয়ই জড়িত আছে। জি। ফারদিন মজুমদার, আপনার কাছে একটু আসতে চাই আবারও। ব্যবসা বাণিজ্যকে আসলে সামনের দিকে নিয়ে যাওয়া, যেমন আপনার বাবা বলছিলেন যে তার বাবা ব্যবসায়ী ছিলেন, সেখান থেকে দেখে উনি শিখেছেন। তো আপনিও বললেন যে ছোটবেলা থেকেই বাবাকে দেখেছেন ব্যবসার সঙ্গে সম্পৃক্ত। তো আপনার কাছে মানে যদি দু একটা স্মৃতির কথা জানতে চাই, যে বাবার কোনো ঘটনা যেটি আসলে আপনাকে খুব দারুণভাবে নাড়া দিয়েছে, যেটি পাইলট না হয়ে ব্যবসায়ী হওয়ার ক্ষেত্রে যেটা ইন্সপিরেশন হিসেবে কাজ করেছে। আচ্ছা, আমি ছোটবেলায় দেখতাম বাবাকে, বাবা অনেক কাজ করতো। আমার বাবা সকালবেলা বের হতো, সেই সন্ধ্যায় আসতো। তারপরে দেখতাম উনি অনেক সোশ্যাল ওয়ার্ক করতো। তো এই সোশ্যাল ওয়ার্কটা আমাকে অ্যাট্রাক্ট করেছে। তো তখন আমি ছোটবেলায় চিন্তা করেছিলাম যে আমিও সোশ্যাল ওয়ার্ক করতে চাই। তো সোশ্যাল ওয়ার্ক করতে হলে কি করতে হবে, আমার ইনকাম লাগবে একটা স্টেবল। তো একটা চাকরির থেকে ব্যবসাতে ইনকামটা স্টেবল, একটা ভালো একটা ইনকাম হবে। তো ওইটার থেকে আমি সোশ্যাল ওয়ার্ক করতে হবে। তো এইটা আমাকে আর কি মুগ্ধ করেছে ব্যবসার প্রতি আরো যোগদান করার জন্য। নিশ্চয়ই আপনার কাছে আরো শুনবো। আমার একটা বিরতিতে যাওয়ার সময় হয়েছে। বিরতিতে যাওয়ার আগে জনাব নাসির মজুমদার, আপনার কাছে ওই একই প্রশ্ন রেখে যেতে চাই। আপনিও তো আপনার বাবাকে দেখেছেন ব্যবসা করেছে, নানান রকম উত্থান পতন ব্যবসায় নিশ্চয়ই দেখেছেন, কিন্তু কোন জিনিসটা আসলে আপনাকে মানে বাবার সাথে আপনার যে সুখকর স্মৃতি বা ইন্সপিরেশন, সেই প্রশ্নের উত্তর জানতে চাই, কিন্তু তার আগে একটা বিরতি নিতে হবে। দর্শক, আপনারা দেখছেন ডিবিসি নিউজের ঈদ বিশেষ আয়োজন বাণিজ্য উত্তরাধিকার। এ পর্যায়ে নিচ্ছে একটি বিরতি, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি ডিবিসি নিউজের ঈদ বিশেষ আয়োজন বাণিজ্য উত্তরাধিকার অনুষ্ঠানের। সঙ্গে আছি আমি মোস্তফা মাহবুব, আর আমার সঙ্গে অতিথি হিসেবে আছেন সেঞ্চুরি গ্রুপের চেয়ারম্যান MGR নাসির মজুমদার এবং তার সন্তান ফারদিন মজুমদার। জনাব নাসির মজুমদার, আপনাকে যেমন জানতে চাইছিলাম আসলে বিরতির আগে, যে আপনার বাবার সাথে আপনার সুখকর স্মৃতি, যেটি আসলে আপনাকে এখনো তাকে স্মরণ করিয়ে দেয়, ইন্সপিরেশন হিসেবে কাজ করে, সেই রকম কিছু স্মৃতি যদি আমাদের সাথে শেয়ার করতেন। আসলে আমি কিন্তু বিজনেস, আমি চাকরি দিয়ে যেতে চেয়েছিলাম। আমার ইচ্ছা ছিল পাইলট হব, সারা পৃথিবী ঘুরে বেড়াবো। কিন্তু যেহেতু আমার চাকরিটা ওদিকে হয় নাই, যার জন্য আমাকে বিজনেসে আসতে হলো। তার বিজনেসটা আমার জন্য একটু ইজি হয়েছে, যেহেতু আমি বাবার সাথে সম্পৃক্ত ছিলাম, মানে পার্ট টাইম। তো বাবার যে জিনিসটা, আমার বিজনেসে বাবার অনেক ছোটো ছোটো অনেক কিছু কিছু কথা আমার সবসময় মানে যেটা আমি শিখেছি বাবার কাছে, যে বাবা সবসময় বলতো যে মানে বিজনেসে যদি কারো ট্রাস্ট থাকে, কারো যদি বিশ্বস্ততা থাকে, তার পুঁজি লাগে না। আমার জীবনে সেটাই হয়েছে। আমি জীবনে যখন প্রথম প্রজেক্ট নিয়েছি গুলশানে, আমার কিন্তু প্রজেক্টটা আমি নেওয়ার 24 ঘন্টার মধ্যে কিন্তু আমি বিক্রি করে ফেলছি, এবং তারা ওই বিল্ডিংয়ে ওখানে থাকে এবং আমার পরিচিতর মধ্যে। তা আমি যখন আমার মানে ফ্রেন্ডদের বা বললাম যে আমি এখানে গুলশানে প্রজেক্ট নিয়েছি, আমার এই প্রজেক্টটা এরকম এরকম, তখন কিন্তু আমার ডিজাইনটি যেন পুরোপুরি হয়নি, জাস্ট প্রজেক্ট নিয়েছি। যে ইনিশিয়াল যে টাকা আমাকে ওনারা অ্যাডভান্স করেছে। তো এই যে একটা মানে এই যে মানুষের অ্যাডভান্স ট্রাস্ট, ওটা যে আমার শুরু। তারপরে তার পিছনে দিয়ে টাকাতে হয়নি। তারপরে তো যতই প্রজেক্ট নিয়েছি আমি,
প্রায় আমরা 100-র উপরে বিল্ডিং করেছি ঢাকা শহরে, সবই তো মানুষের ইয়েতে। দু একটা ইনসিডেন্ট ছাড়া মোটামুটি সবই আমরা ইন টাইমে শেষ করছি। তো এটা আমার বাবা থেকে এটা শেখা যে বিশ্বাসটা হলো আসল। আর বাবা একটা কথা বলতেন যে লাভ হচ্ছে একটা, মানে টাকার পিছনে দৌড়াইতে হয় না, মানে টাকার মানে বিজনেসের টাকার ভিতরে দৌড়াইতে হয় না, টাকা এমনি আসে। টাকা হচ্ছে, লাভ হচ্ছে একটা লজিক্যাল সিকোয়েন্স। আপনি একটা কাজ করে যাবেন, টাকা আসবেই। পৃথিবীতে কিছুই ফ্রি থাকে না। আপনি যে কোনো একটা কাজ করেন, কাজের পিছনে টাকা আসবেই, সেটা আসেই। এখন এটা আমি দেখছি যে আমরা যেটা ভালো পজিটিভ নিতে বা যখন এটা ইয়ে করতে গেছি, টাকা কিন্তু কোনো সমস্যা হয়নি, কখনই হয়নি, টাকা আসছে। তো এখন সমস্যা আমাদের দেশে হচ্ছে বিজনেসে আনসিন কিছু প্রবলেম। বিশেষ করে আমাদের সরকার, মানে এখন পর্যন্ত কোনো সরকারই বিজনেস বান্ধব না। আমি বলবো যত সমস্যা আমাদের সরকারের সব ডিপার্টমেন্টের সাথে, মানে সরকারের যেগুলো আপনারা মনে করে যে ব্যবসায়ীরা হচ্ছে সবচেয়ে মানে আমরা আমাদের ক্ষতিকর কি একটা মনে করে কৃষি, মানে ওনারা মানে দেশের মালিক ওনারা, এরকম একটা ভাব ওনাদের, আমরা কিছুই না। আর সবচেয়ে বিশ্বাস করেন যে কোনো যত বড় ব্যবসায়ী হোক, যে কোনো সরকারের সেবার জন্য সরকারি অফিসে তাদের কিন্তু বুকটা কাঁপে। গেলেই বুঝি কিরম একটা চেহারা দেখবো, ঢুকলে তাকায় না, ওয়েলকামিং না, এটা হাসে না, বসতে বলে না, জিজ্ঞেস করে না। এই যে একটা আমরা ছোটোকাল থেকে দেখে আসতেছি, ওইটা কোনো পরিবর্তন, একটা অপরাধীর মতো একটা অপরাধী, নিজের কাছে একটা অপরাধী হতো মনে হয়। একটা লিগেল কাজ নিয়ে যাচ্ছি, কিন্তু ওখানে যে যিনি বসে আছেন এই চেয়ারে, ওনার যে চেহারা, ওনার যে আমাকে ওয়েলকামিং, এতেই আমরা মুডটা নষ্ট হয়ে যায়। তো এখন ওরা নতুন আসছে, ওকে আমি এগুলি বলি আর কি, যে এগুলো একটা পার্ট, মানুষের সাথে মেশা, কথা বলা, এগুলো করেই তো আমরা আস্তে আস্তে আগাচ্ছি। তাই আমরা দেখেন নতুন নতুন প্রজন্ম বিজনেস আসতে চায় না, এই একটাই কারণ। এবং সবাই কিন্তু বাইরে সেটেল হয়। তো সেখানে আমার ছেলে, সে বাইরে না গিয়ে তার অপরচুনিটি ছিল, সে বিজনেস করতে যাচ্ছে, এটার জন্য আমি প্রাউড। আমি মনে করি সে তার নিজের যোগ্যতায়, আমি যেরকম বাবার থেকে আমরা একটা স্টেপ, আমার অন্য ভাইরাও ভালো করছে, ভালো বিজনেস করতে, আমি মনে করি ও আমার যেটা, এটা হলো শুরু, সে আরও এটা উপরে নিয়ে যাবে। কারণ এটা ভালো বিজনেস, ভালো একটা জিনিস। আমরা পৃথিবীতে থাকবো না হয়তো, কিন্তু ওই প্রতিষ্ঠানে থেকে যাবে। এবং সেটা যোগ্যতা ভিত্তিতে কেউ না, আমার ছেলে হয়েছে চালাইতে হবে, নট নেসেসারি। যোগ্য হলে আরেকজন চালাইতে পারে, একজন এমপ্লয়িও চালাইতে পারে যদি তার যোগ্যতা থাকে। এখন তারও সেটা, তার যদি যোগ্যতা অর্জন করে সেই হয়তো চালাবে, বাট বিজনেস থাকবে, মালিকানা হয়তো পাবে সে, যেহেতু বাবার মানে সে ওইভাবে পাবে, কিন্তু চালানোর যোগ্যতা কিন্তু অন্য। ওটা ওই আমার ছেলে হলে যে চালাইতে পারবে নট নেসেসারি, এটা তাকে শিখতে হবে, অর্জন করে নিতে হবে। তাইলে হয়তো সে, আমি মনে করি যে আমার থেকে ভালো করবে। নিশ্চয়ই, মানে সেই শিক্ষাটার জায়গায় একটু ফারদিন মজুমদার আপনার কাছে জানতে চাই। মানে আমরা তো দেখি সাধারণত বাবার প্রতিষ্ঠানে সন্তানরা এসে একটা খুব এক্সিকিউটিভ লেভেলে শুরু করে, তার ফলে যেটি হয় যে একেবারে ব্যবসার রুট সম্পর্কে তার খুব বেশি জানাশোনা হয় না। তো সেই লেসনগুলো নিশ্চয়ই আবার আপনার বাবা আপনাকে সার্বক্ষণিক দেন। আপনার কাছে কেমন লাগে আসলে? আপনি কি চান সেই একদম এক্সিকিউটিভ লেভেল থেকে শুরু করা, নাকি একদম মাঠ থেকে শুরু করা? না, আমি একদম মাঠ থেকে স্টার্ট করতে যাচ্ছি, কারণ আমি প্রত্যেকটা অ্যাসপেক্ট শিখতে যাচ্ছি। কোন জায়গায় কি হচ্ছে, কোন কোন ডিপার্টমেন্টে কি হচ্ছে। আমি যদি একটা পোস্ট নিয়ে বসে থাকি, তাহলে তো আমি শিখতে পারবো না। যেহেতু আমার বাবা বললো যে তো আমার অর্জন করে নিতে হবে, এর জন্য আমি একদম স্ক্র্যাচ থেকে, আর আমি অনেক ব্লেসড যে আমার বাবা এখনও আছে, আমাকে গাইড করতে পারছে। তো এর জন্য আমি প্রত্যেকটা অ্যাসপেক্টই দেখছি, প্রত্যেকটা ডিপার্টমেন্টে ঘুরে ঘুরে দেখছি আর কি। আরেকটা বিষয় একটু জানতে চাই, সেটা আপনার বাবা বললেন যে উনি যে ভিত্তিটা তৈরি করে দিতে পেরেছেন, সেখান থেকে আরও বড় পরিসরে যাওয়া, ব্যবসাটাকে আরও বড় করা, মানে আপনার মধ্যে আসলে কি স্বপ্ন কাজ করে? আপনি এই সেঞ্চুরি গ্রুপ, যেখানে এখন 4-5টি বিজনেস উইং আছে, সেখান থেকে আসলে আপনি কোথায় নিয়ে যাওয়ার স্বপ্ন দেখেন? আমি স্বপ্ন দেখি হচ্ছে আমাদের যে হোটেলটা, এটাকে আমি ইন্টারন্যাশনালি নিয়ে যাওয়ার। আমি আরও বাইরে ব্রাঞ্চ খোলার চেষ্টা করছি, অনেক চেইন যেন হয়। আমি আরও ফরেন ইনভেস্টর আনতে যাচ্ছি, দেশেরও লাভ হবে, আমাদেরও বিজনেসও বড় হবে। এই আর কি। নিশ্চয়ই আপনার কাছে আরও শুনবো। জনাব নাসির মজুমদার, আপনার কাছে একটু জানতে চাই আসলে, আপনি যেহেতু আবাসন ব্যবসার সঙ্গে জড়িত আছেন, একটা মানে নিজের একটা বাড়ি বা একটা মাথা গোঁজার ঠাঁই প্রতিটি মানুষেরই এটা একটা স্বপ্ন থাকে। কিন্তু আমরা দেখি যে বাংলাদেশে, বিশেষ করে ঢাকা শহরে যারা থাকে, বেশিরভাগই তো আসলে ভাড়াটিয়া মানুষ। সারা জীবন হয়তো তার জীবনের সঞ্চয় যেটা বা উপার্জনের একটা বড় অংশই
আসলে এই বাড়িওয়ালাকে দিয়েই চলে যায় এবং শেষ বয়সে হয়তো একটা বিপাকের মধ্যেই পড়ে। তো এই শ্রেণীর মানুষটির জন্য বা মানুষগুলোর জন্য আসলে আদৌ এই আবাসন ব্যবসায়ী হিসেবে আপনাদের করার কিছু সুযোগ ছিল কিনা? হ্যাঁ, ধন্যবাদ, আপনাকে ভালো কোশ্চেন করছেন। এটা আসলে আমার সাবজেক্ট। আমার একটু লেখালেখির অভ্যাস আছে, আমি লেখালেখি করি। বিশেষ করে আমার ফেসবুকে আমি প্রতিদিন কোনো কিছু বিশ্লেষণ করি আর কি এগুলো। আপনি যে কথাটা বললেন এটা আমার একটা প্রস্তাব, আমি সরকারের কাছে একটা প্রস্তাব দিয়েছি আমাদের রিহাবের প্রেসিডেন্টের মাধ্যমে। সেটা হচ্ছে যে এরকম যে আমরা যেটা চাচ্ছি, আমাদের যে পলিসি আমি যেটা দিচ্ছি, এটাতে কিন্তু প্রত্যেকটা লোকই ঢাকা শহরে ফ্ল্যাট কিনতে পারবে। সেটা কী হবে? আমরা বলছি ধরেন সরকার আমাকে একটা প্রজেক্ট লোন দিয়ে দিল, আমি ডেভেলপার, আমি জমিটা নিলাম, এখন সরকার আমাকে পুরো প্রজেক্ট কস্টের টাকাটা দিয়ে দিল। আচ্ছা, দিয়ে দেওয়ার পর কী হবে? আমি ব্যাংক থেকে টাকা নিয়ে বিল্ডিংটা কমপ্লিট করতে থাকবো। ওইদিকে আপনারা যারা ক্লায়েন্ট আছেন, আপনারা আস্তে আস্তে আপনাদের ধরেন 20% বা 10% টাকা আপনারা দিয়ে বুকিং করলেন, আপনার টাকাটা ব্যাংকে দিবেন, আর ব্যাংক আমাকে টাকাটা, আবার যারা লোন নিতে চায় না তারা তো ফুল টাকা দিয়ে দিল, তারাও টাকাটা ব্যাংকে দিবে। তো আমি কি করব? ওই ব্যাংক থেকে আমার এই প্রজেক্ট শেষটা পর্যন্ত আমি টাকাটা কোথাও সরাইতে পারবো না, যেটা বাংলাদেশে টাকা সরাই ফেলে। এখানে এটা হবে না, টাকাটা ব্যাংকেই থাকবে, পুরো প্রজেক্টের টাকাটা আমি সর্বোচ্চ 20% টাকা এখান থেকে সরাইতে পারবো। যখন প্রজেক্টটা হয়ে গেল তখন আমি ব্যাংক আর ক্লায়েন্ট একটা ট্রিপার্টি এগ্রিমেন্টে এটাকে 30 বছরের চুক্তি নিয়ে চলে যাবে। দ্যাট মিনস আপনি যে ভাড়াটা বাইরে দিতেন সে ভাড়াটা আপনি আমাকে দেবেন। তাহলে 30 বছর পরে এই ফ্ল্যাটটা আপনি কোনো কারণে 6টা বা 10টা পেমেন্ট দিতে পারলেন না, সেখানে আমি যেহেতু ডেভেলপার, আমি ফ্ল্যাটটা হয়তো অন্য কারোর কাছে বিক্রি করে ব্যাংকে আমি গ্যারান্টিশন দিব। নিশ্চয়, মানে এটি খুবই ভালো হয়তো একটি বিজনেস মডেল বা প্রপোজাল, কিন্তু আমার প্রশ্ন আরেকটা আছে, সেটি হচ্ছে আমরা দেখি আসলে রাজধানীতে ফ্ল্যাট বলেন বা বাড়ি বলেন সেটির কস্টটাই অনেক বেশি, জায়গার দাম বেশি। এই যে সংকট, সেই সংকটগুলো আসলে মানে এটা রিয়েল টাইম একজন মধ্যবিত্তের জন্য 1.5-2 কোটি টাকা দিয়ে আসলে একটা ফ্ল্যাট কেনা রাজধানীতে সেটি নিশ্চয়ই খুব সহজ কাজ না। আর সেটিকে আসলে কিভাবে কমিয়ে আনা যায় সেই প্রশ্নের উত্তর জানতে চাই, কিন্তু তার আগে আরেকটা বিরতিতে যেতে হবে আমার। দর্শক, আপনারা দেখছেন ডিবিসি নিউজের ঈদ বিশেষ আয়োজন বাণিজ্য উত্তরাধিকার। এ পর্যায়ে নিচ্ছে আরও একটি বিরতি, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি ডিবিসি নিউজের ঈদ বিশেষ আয়োজন বাণিজ্য উত্তরাধিকার অনুষ্ঠানের সঙ্গে আছি আমি মোস্তফা মাহবুব, আর আমার সঙ্গে আছেন সেঞ্চুরি গ্রুপের চেয়ারম্যান MGR নাসির মজুমদার এবং তার সন্তান ফারদিন মজুমদার। জনাব নাসির মজুমদার, যে কথা জানতে চাচ্ছিলাম, আপনি খুব চমৎকার একটা বিজনেস মডেলের কথা বলছিলেন, যেখানে হয়তো একজন নিম্ন বা মধ্যবিত্ত মানুষ তার বেতনের টাকা বা যেটা বলা হয় যে বাড়ি ভাড়ার টাকা দিয়ে একটা ফ্ল্যাটের মালিক হতে পারবে। কিন্তু প্রশ্ন হচ্ছে যেখানে আসলে এই ফ্ল্যাটটার দামটাই তো অনেক বেশি, সেই জায়গায় আসলে কিছু করার সুযোগ আছে এখানে? যেটা হচ্ছে যে আসলে বাংলাদেশ হচ্ছে একটা ল্যান্ড হাংরি কান্ট্রি। এখানে মানুষ হচ্ছে বেলুনের মতো, একটা বেলুনের মতো অবস্থা। কিন্তু এখানে মানুষ শুধু বাড়ছে, কিন্তু জমি কিন্তু বাড়ছে না। আপনি শুনলে আশ্চর্য হয়ে যাবেন, প্রতি বছর আমরা 1% কৃষি জমি হারাচ্ছি প্রতি বছর। আগামী 100 বছর পর কিন্তু কৃষির জন্য কোনো জমিই থাকবে না, যে হারে বাড়িঘর হচ্ছে। এখন এটা একটা বিরাট চিন্তার বিষয়। কিন্তু আপনাকে এখন আমাদের কিছুই করার নেই, আমাদের তবে হাই রিস্ক। হ্যাঁ, সেটা তো অবশ্যই। কিন্তু আরেকটা বিষয়, আমরা যদি একেবারে খুব মানে খুব কাছের অভিজ্ঞতা দেখি বা নিকট অভিজ্ঞতা দেখি, যে এই যে পূর্বাচল বা উত্তরায় যে প্রজেক্টগুলো হলো, আমরা দেখলাম যে সরকার যখন অ্যাকোয়ার করলো এই জায়গাগুলোর যারা একেবারে প্রকৃত মালিক, তারা তো খুব সামান্য দামেই আসলে সেটা সরকারের কাছে দিল। এরপরে সরকার যাদের কাছে হ্যান্ড ওভার করলো, তারা যখন এখন বিক্রি করছে সেটি 4 কোটি, 5 কোটি, 10 কোটি টাকা কাঠা কোথাও কোথাও শুনি। মানে এই যে জমির উপরে ব্যবসা, এই ব্যবসাটিকে যদি আসলে না করার সুযোগ দেয়া যেত, তাহলে কি আসলে মধ্যবিত্ত নিম্নবিত্ত সবাই সহজ বা কম দামে ফ্ল্যাট পেতে পারতো? আমি যদি আপনার রিহাবের পক্ষে যাই বা রিহাবের পক্ষ থেকে কথা বলি, রিহাব কিন্তু এতেই বলছে যে রাজুক বিজনেস করবে কেন? রাজুক তো বিজনেস করার কথা না, সে তো দেখভাল করবে। তারপরে ধরেন করলো, রাজুকের উচিত এই সমস্ত প্লটগুলো ডেভেলপারদেরকে দিয়ে দেওয়া। রাজুক যদি ধরেন একটা 5 কাঠা, একটা লোকের কিন্তু 5 কাঠা জমি লাগে না, তার একটা ফ্ল্যাট লাগে, আর উনি দিচ্ছে একটা ভদ্রলোককে 5 কাঠা, সেই ভদ্রলোকটা 10 কোটি টাকা বিক্রি করে দিচ্ছে। পরে রাজুক যদি ওনার যে অরিজিনাল প্রাইস, ওই প্রাইস একজন ডেভেলপারকে দিয়ে থাকে যে তুমি জমি বাবদ এর বেশি নিতে পারবে না। কারণ একটা ফ্ল্যাটে তো আপনার 2টা কস্ট, এটা হচ্ছে আপনার
ম্যাটেরিয়াল, একটা হচ্ছে আপনার জমি। জমিটা এখন জমিটা যদি আপনার সরকার যদি একদম ডেভেলপারকে বলে একটা ব্লক ওয়াইজ, ঠিক আছে 5 বিঘা জমি আমরা তোমার এক্সকে দিলাম, ওয়াইকে দিলাম, একটা টেন্ডার করে দেবো, একটা সিস্টেমে দিবে, তখন গভর্নমেন্টের টার্ম থাকবে যে এখানে তুমি যে কটা ফ্ল্যাটে করবা যাই করবা জমির দামটা প্রপোর্শনালি এর বেশি নিতে পারবে না, তাহলে কিন্তু অনেক কমে যায়। আপনি যে কথাটা বললেন, তাহলে কিন্তু এই বিজনেসটা আর হয় না। এখন তো অনেকে প্রভাব খাটিয়ে ধরো প্লট নিচ্ছে, নিয়ে আবার সেটা বিক্রি করে দিচ্ছে অনেক টাকা, এই টাকা আবার ব্যবসা হয়ে গেছে। তারা দেশও থাকে না, বিদেশ নিয়ে চলে যাচ্ছে টাকাটা। তো এটা কিন্তু একটা বড় ব্যাপার। তো আর সবচেয়ে বড় কথা হলো আমাদের এখন জমি তো আমাদের স্বল্প, আমাদের উপর দিকে যেতে হবে, আর ঢাকা শহরকে আসলে বড় করতে হবে আরও। এই মেট্রো টেট্রো দিয়ে এটি অনেক বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে যেন আসে মানুষ কাজ করতে পারে, সেই ব্যবস্থা করতে হবে। নিশ্চয়ই আপনার কাছে আরো শুনবো। ফারদিন মজুমদার, আপনার বাবার কাছে যেমনটা শুনছিলাম, তিনি মানুষের সমস্যা বা মানুষের কথা ভাবছিলেন, ব্যবসার মডেলের মধ্যেও আসলে একটা কল্যাণ চিন্তা কাজ করে। তো আপনাকে আসলে এই বিষয়গুলো কিভাবে নাড়া দেবে, আপনি কিভাবে ভাবেন? আমি আমার বাবা যা বললো তার সাথে এগ্রি করি। আমাদের আসলে আরও এই যে বাবা যা যেসব পয়েন্টসগুলি বললো, এগুলি আসলে আমরা যদি ফলো করি, এইভাবে যদি হয়, তাহলে আমাদের দেশে আরও মানুষ অ্যাফোর্ড করতে পারবে এই ফ্ল্যাটগুলো। আপনার তো ট্যুরিজমে বেশি আগ্রহ, সেই জায়গায় একটু জানতে চাই, মানে সেখানেও তো আমরা দেখি যে খুব সস্তায় বা সস্তায় ঠিক বলবো না, একেবারে বাজারের যে বা বাজার দরের ঘুরতে যাওয়ার সুযোগ আসলে খুব কম। আমি দেখি যে দেশের ভিতরে কেউ যদি কক্সবাজার, সিলেট বা পর্যটনের স্পটগুলোতে ঘুরতে যেতে চায়, তাতে যে খরচ হয় অনেক সময় দেখা যায় যে মানে যোগ বিয়োগে প্রতিবেশী দেশ ভারতে বা নেপালে, ভুটানে ঘুরে আসা যায় সেই খরচেই। তো এই যে দেশের ভিতরে পর্যটনের যে খরচ, সেটি কিভাবে কমানো যায় বা কখনো ভেবেছেন কিনা এই বিষয়গুলো? আসলে আমরা ক্যাটাগরাইজড করতে হবে, তাহলে যারা অনেক ইকো রিসোর্ট করতে হবে, লাক্সারি তো একটা আছেই ব্যাপার। তো যারা ইকো রিসোর্টে মানে যাবে, ওই শ্রেণী ইকো রিসোর্টেই যাবে, আর যারা লাক্সারি রিসোর্টে যাবে তারা লাক্সারির দিকেই যাবে। তাহলে সবাই আর কি ওই রকমভাবেই আমাদের আরও প্রতিষ্ঠান, আরও হোটেলস ওরকম করে আরও করা উচিত। নিশ্চয়ই আপনার কাছে আরো শুনবো। নাসির মজুমদার, আপনার কাছেও আবার একটু আসতে চাই। আমরা আবাসন খাতের গল্প শুনলাম, একই সাথে আপনার তৈরি পোশাকেও ব্যবসা আছে। তৈরি পোশাক খাতে আসলে চ্যালেঞ্জ কি দেখেন? তৈরি পোশাক খাতে আসলে বিশ্ব রাজনীতি প্লাস আমাদের দেশের বড় বড় ফ্যাক্টরিগুলো কিন্তু ইলেকট্রিসিটি এবং গ্যাসের কারণে অনেক অনেক সাফার করতেছে, ওই জন্য এক্সপোর্টে আমাদের অনেক প্রবলেম। আর এটা তো আসলে আমাদের এখন চায়নার সাথে কম্পিটিশন করতে হচ্ছে, ইন্ডিয়ার সাথে কম্পিটিশন করতে হচ্ছে, এসব কারণে আমাদের আবার অন্য দিক থেকে আমাদের ফ্যাক্টরিগুলো অনেক বড় বড় কমপ্লেক্স ফ্যাক্টরি হয়ে গেছে, এরা অনেক ক্যাপাবল এখন। তো সেদিক থেকে আমি মনে করি আমাদের বড় বড় যে ফ্যাক্টরিগুলো ওরা বিজনেস করতে পারবে। সেটি তো একটা অভ্যন্তরীণ প্রেক্ষাপট। আর আমরা দেখলাম যে আসলে আমাদের মূল বাজার যেটি মার্কিন যুক্তরাষ্ট্র অথবা ইউরোপের যে দেশগুলো, সেখানে তো একটা চ্যালেঞ্জ নিশ্চয়ই গেল কিছুদিন ধরে আছে। আপনি সেটা ফিল করেন কিনা? আসলে আমাদের ওই আমেরিকাটাই তো মূল বড় মার্কেট আমাদের ছিল, তো সেখানে আমেরিকান গভর্নমেন্ট তার নিজস্ব পলিসির জন্য আমাদের সাথে অনেক বার্গেনিং বা বিভিন্ন চুক্তি কথা শোনা যাচ্ছে, চুক্তি করতে হয়তো আগে সেটা বাধ্য ছিল, না করে পারে নাই বা করেছে। তো এখন কথা হচ্ছে যে আমেরিকান বাজারে যদি আমরা এক্সপোর্ট করতে না পারি আমরা টিকতে পারবো না, এটা হচ্ছে আসল কথা। আর আমেরিকাও আমার মনে হয় না ওনারা বন্ধ করবে, ওনারা নিশ্চয়ই একটা রাস্তা খুলে দিবে, কারণ এক্সপার্টিস তো দাঁড়ায় গেছে এখানে। হঠাৎ করে একটা মার্কেট, আমাদের ওয়ার্ল্ডের প্রায় 25টা ফ্যাক্টরি বাংলাদেশে, বড় বড় ফ্যাক্টরি, যেগুলো এক নাগারে গ্রিন ফ্যাক্টরিগুলো বাংলাদেশে, এগুলো তো একদিনে হয়নি বা শুধু আমাদের চেষ্টা না, এগুলোর সাথে বায়াররাও ছিল, তাদের সাপোর্টও আছে। এখন এইসব দিক থেকে আমাদের যে একটা স্পার্টিস দাঁড়িয়ে গেছে, এখানে মনে হয় বিজনেস আমাদের হবে, তবে একেবারে বেসিক না, একটু ফ্যাশন আইটেম, একটু দামি আইটেমের মধ্যে আমাদের যেতে হবে, এখন বৈচিত্র্য আনতে হবে নিশ্চয়ই। ফারদিন মজুমদার, আপনার কাছে আসতে চাই। একটা খুবই কমন কথা আছে যে যায় দিন ভালো আসে দিন খারাপ। সামনের দিকে ব্যবসা বাণিজ্যের চ্যালেঞ্জ নিশ্চয়ই আরো বেশি হবে। সেই প্রেক্ষাপটে আসলে তরুণ হিসেবে আপনার ভিতরে আপনি নিজেকে কিভাবে প্রস্তুত করতে চান? আমি আমার বাবার সাথে থেকে যা শিখছি এটা, প্লাস এখনের জেনারেশনের যেসব ম্যানেজমেন্ট, আমাদের আরও মডার্নাইজ করতে হবে ম্যানেজমেন্টটা। তো এইসব সব মিলিয়ে আর কি আমাদের একটা ম্যানেজমেন্ট হিসাবে থ্রুতেই আমাদের আগাতে হবে।
নিশ্চয়ই এই আলোচনা শেষ করতে চাই জনাব নাসির মজুমদার, আপনাকে দিয়েই শেষ করব। একটু জানতে চাই যে এই যে আপনি আপনার বাবাকে দেখেছেন ব্যবসা বাণিজ্য করেছে, আপনি নিজেও খুব ক্ষুদ্র থেকে শুরু করেছেন, বন্ধুদের সাথে মিলে শুরু করেছেন, তারপরে পারিবারিকভাবে সেটিকে ধীরে ধীরে এগিয়ে নিয়ে যাওয়া একটা প্রতিষ্ঠান, একটা গ্রুপ অফ কোম্পানির কর্ণধার আপনি এখন। আপনার কাছে কি মনে হয় যে যে সন্তানদের কাছে আপনি এই ব্যবসার দায়ভার দিয়ে যাচ্ছেন তারা যোগ্য উত্তরসূরি হয়ে উঠতে পারছে কিনা? আপনি কি খুব নির্ভর হয়ে এই ব্যবসা প্রতিষ্ঠানের দায়িত্ব তাদের ঘাড়ে দিয়ে যেতে পারবেন কিনা? আমি একটা কথা ওদেরকে ছেলেরা সব বলি যে আসলে আমি কিন্তু ওই মানে পাবলিক কোম্পানিতে পছন্দ করি। আমার কথা হচ্ছে যে নট নেসেসারি যে আমার কোম্পানিটা যে আমার পর আমার ছেলে এমডি হইতে হবে, এটা কিন্তু আমি বিশ্বাস করি না। হ্যাঁ, সে অবশ্যই হবে যদি তার যোগ্যতা থাকে। বাংলাদেশে কিন্তু এরকম অনেকগুলো কোম্পানি অলরেডি আপনি দেখতে পাবেন, বড় বড় কোম্পানিওয়ালা কিন্তু ঠিক ওইভাবে চলছে না, কিন্তু প্রফেশনালরা চালাচ্ছে। তাহলে এখানেও আমি মনে করি যে আমরা যে কোম্পানিটা করছি, যেহেতু আমি বাবা, সন্তানরা বাবার অবর্তমানে তার শেয়ার তো তারা পাবেই, একটা মেজর রোল তো তাদের থাকবে। কিন্তু এটা হচ্ছে ওই কোম্পানি যদি চালাইতে হয় তাহলে তাদেরকে শিখতে হবে তাদেরকে, এবং তাদের দক্ষতা অর্জন করতে হবে, মানুষের বিশ্বাসতা অর্জন করতে হবে, লিডারশিপ তৈরি করতে হবে। আর এখন শিকার কিন্তু অনেক অবারিত সুযোগ এখন কিন্তু আগের মতো না, আমাদের মতো না। মানে আপনিও চান আসলে সেটি যোগ্য উত্তরসূরি আপনার সন্তানই হোক বা যেই হোক, বিশ্বের বড় বড় প্রতিষ্ঠান যারা শতকের পর শতক বছর ধরে টিকে আছে সেটি আমার স্বপ্ন। আপনার প্রতিষ্ঠানে টিকে থাকুক। আমরাও প্রত্যাশা করি তেমন একটি প্রতিষ্ঠান হোক, আপনার প্রতিষ্ঠান টিকে থাকুক, আপনি এবং আপনার উত্তরাধিকার যারা আছেন তারা এগিয়ে যান। আমাদেরকে সময় দিয়েছেন এজন্য অসংখ্য ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি ডিবিসি নিউজের ঈদ বিশেষ আয়োজন বাণিজ্যের উত্তরাধিকার অনুষ্ঠান থেকে। ডিবিসি নিউজের সঙ্গে থাকুন 24 ঘন্টা।